যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় ইরানের ইকোনমিক অবস্থা ভালো হবে। আমেরিকা তো এখন আটকে গেছে আর কোয়াগমারের ভিতরে। আমেরিকার পলিটিক্যাল ইকোনমিক দুটো দিকেই চিন্তা করে তাদের এই যুদ্ধটা বন্ধ করা দরকার। এই যুদ্ধ থেকে মানে আসলে এটার সমাধান কোথায় হবে? আর এই যুদ্ধ ধরুন কে জিতলো কে হারলো এটা যখন একটা সিদ্ধান্ত হয়ে যাবে, ধরুন ইরান জিতলো, তাহলে পৃথিবীর অবস্থা কি হবে? যুক্তরাষ্ট্র জিতলো, তাহলে পৃথিবীর অবস্থা কি হবে? আমরা পুরো পৃথিবী নিয়ে এখন টেনশনে আছি। খুব ভালো প্রশ্ন। তো যুদ্ধ যখন শুরু করা হয়, নেপোলিয়ন বা হিটলার যখন রাশিয়া আক্রমণ করলো, নেপোলিয়নের 84 বছর পরে একই ভুল করলেন হিটলার। এখন আমরা হাইন্ডসাইট আমরা বলি যে নেপোলিয়ন যদি রাশিয়া আক্রমণ না করত আর হিটলার যদি রাশিয়া আক্রমণ না করত তাহলে নেপোলিয়নকে হারাতে পারতো না। নেপোলিয়ন আরো 30 বছর শাসন করত এবং হিটলারের মাধ্যমে জার্মানি উড হ্যাভ বিন নাম্বার 1 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। হয়তো আমরা এখন সবাই জার্মান ভাষায় কথা বলতাম। তখন অবজেক্টিভ থাকে, একটা এইমস এন্ড অবজেক্টিভ থাকে, যেটা আমি খুব ইমপ্রেসড হয়েছি ব্রিগেডিয়ার জিয়াউল হাসান যে ওয়ার গেমগুলোর কথা বললেন। আমার নিজেরও কিছু অভিজ্ঞতা আছে এগুলো কন্ডাক্ট করানোর। যেমন এশিয়া প্যাসিফিক সেন্টারে যখন পড়াতাম প্রফেসর হিসাবে, এই বিভিন্ন দেশের মিলিটারি অফিসার দিয়ে আমরা যেমন এই ওয়ার গেমগুলো করাতাম। তো এখন এই ওয়ার গেমের ব্যাপারে উনি খুব সুন্দর করে বলে দিয়েছেন যে ইরানে ম্যারিন ল্যান্ড করা সম্ভবপর হবে না, এটা আমেরিকানরা জানতো। এখন প্রত্যেকটা দেশের যে মিলিটারি ডকট্রিন আছে, এটা মিলিটারি আমাদের বাংলাদেশে স্টাফ কলেজেও পড়ানো হয়, এনডিসিতেও আমি পড়ে দেখেছি, সেখানেও করা হয়। তো এগুলো খুবই ইন্টারেস্টিং, কিন্তু এগুলো তো হাইপোথেটিক্যাল। সবসময় ওইগুলোর ওই ছক দিয়ে আপনি জিতে যাবেন বা হেরে যাবেন বলা যায় না, তবে হয়তো মোস্ট অফ দ্য টাইম ইউ আর কারেক্ট। এখন আমেরিকার তো মানে এক্সপার্টিস তো অনেক। আমাদের দেশে একটা ট্রেন্ড হচ্ছে আপনি ভাঙ্গা চূড়া একটা বিশ্ববিদ্যালয় থেকে একটা কোনো রকম একটা পিএইচডি ম্যানেজ করতে পারলেই আমরা দেখি ডক্টর জেনারেল সো এন্ড সো। বেনজির আহমদ পুলিশের, সেও ডক্টর বেনজির আহমদ আইজিপি। তো আমেরিকাতে আমি প্রত্যক্ষভাবে ওই জেনারেলদের সঙ্গে কথাবার্তা বলে মেলামেশা করে আমেরিকানদের দুটো জিনিস আপনি জানবেন না। একটা হচ্ছে কোন দল তারা ভোট দেয়, কোনো আপনার যতই বন্দুক বলবে না সে রিপাবলিকান বা ডেমোক্র্যাট, খুবই ইন্টিমেট হলে হয়তো সে বলতে পারে। আবার সে কোন ধর্মে বিশ্বাস করে এটাও আপনার কাছে সহজে আপনি বুঝতে পারবেন না ইউরোপিয়ানদের মাধ্যমে। সুতরাং এই আমেরিকান জেনারেলদের দের হাইলি কোয়ালিফাইড, এবং এই পেট্রিয়াস থেকে শুরু করে বড় বড় জেনারেলদের মানে হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন এসব নাম করা ইউনিভার্সিটির একটা করে পিএইচডি ডিগ্রি আছে। নামের সঙ্গে কোনোদিনও আপনি দেখবেন না সেটা। তবে ওরা জানে যে ইরানে ঢুকলে কি হবে এবং এই যে ওয়ার গেমগুলো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা উনি বলেছেন ব্যবসায়ী, এখন উনি তো এই যে কংগ্রেসের মাধ্যমে ফর্মাল অ্যাপ্রুভাল নিয়ে তো যুদ্ধটা ডিক্লেয়ার করেননি, এমন একটা ভাব দেখে দেখাচ্ছেন যে ইরান আক্রমণ করে বসবে এমার্জেন্সি, সেই জন্য আমরা অ্যাব্রাপ্টলি ইনফর্ম করার সময় নাই। ওই ক্ষমতাটা আমেরিকার প্রেসিডেন্টের আছে, এমার্জেন্সি বেসিসে উনি যুদ্ধ ডিক্লেয়ার করতে পারেন। হয়তো 3 মাস বা একটা ক্লজ আছে, কিছুদিন পরে এটা কংগ্রেসে যাবে। তো কেবল 18 দিন হলো, ট্রাম্প আরো বহুদিন বিনা কনসেন্টে পারমিশন না নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারে। হি ইজ এ সুপ্রিম কমান্ডার, এটাও একটা ব্যাপার আছে। তো এখন ট্রাম্প যেখানে ঢুকেছে, যে জন্য নেটোর দেশগুলা ওনার সাহায্য করতে আসছে না, তারা বুঝতে পারছে ইরান উইল বি কোয়াগমায়ার। এখানে ঢুকলে এই চোরা বালির ভিতর থেকে বেরোতে পারবো না, অযথায় আমাদের মানুষ মরবে, আমাদের অস্ত্র নষ্ট হবে, টাকা পয়সা নষ্ট হবে। সো নান অফ দেম হ্যাজ অ্যাগ্রিড যে আমরা তোমাদের যুদ্ধে যাব। এখন তাও যুদ্ধ কেন করে মানুষ? মিসক্যালকুলেশন হয়। এবং এই জায়নিস্ট লবি, আমি হাইলি ইমপ্রেসড যে আমাদের জিয়াউল হাসান সাহেব, ব্রিগেডিয়ার সাহেব যেটা বলেছে যে জন মেয়ারের বইটা, এত মোটা বই, খুবই থিকলি লিটেন, এই যে জায়নিস্ট লবি আর এই যে ইসরায়েল এর যে গুরুত্ব এত সুন্দর, উনি এবং একজন কো অথরও আছেন, বইটা আছে আমার কাছে, ওইটা পড়েছেন। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা পড়েছেন। প্রফেসর ওয়ার্লস হলো এটার কো-অথর। রাইট রাইট, হি ইজ অ্যান হার্ভার্ড প্রফেসর। রাইট, আই এম হাইলি ইমপ্রেসড। আমি আপনাকে ফ্ল্যাটারি করছি না, আই এম অনারিং ইউ, আই এম হাইলি ইমপ্রেসড যে আপনি এর বইটা পড়েছেন।
আমিও পড়েছি, আমার কাছেও আছে। তো ওই জিনিসগুলো যদি জায়নিস্ট লবি যদি বুঝতে না পারেন, হুম। আমেরিকার নাম করা প্রেসিডেন্ট আইসেন হাওয়ার, যিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলারের বিরুদ্ধে ইউরোপিয়ান কমান্ডার ইন চিফ ছিলেন, জেনারেল ডোয়াইট ডি আইসেন হাওয়ার, তিনি যখন তার ভ্যালিডেক্টরি লেকচার দিচ্ছেন 17 জানুয়ারি 1961, 17 জানুয়ারি 1961, ডোয়াইট আইসেন হাওয়ার তার ভ্যালিডিক্টরি বিদায়ী বক্তৃতায় উনি বলেছিলেন, আমেরিকা 1945 এর পরে যতগুলো যুদ্ধ করেছে, হি মেন্ট দ্য কোরিয়ান ওয়ার, তখন তো অন্য কোথাও আমেরিকা যুদ্ধ করে নাই, এটা হয়েছে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবিকে খুশি করার জন্য। তারা কয়েক বছর পর পরই একটা বড় যুদ্ধ চায়, যুদ্ধ হলেই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবি, যে মনে করেন মিলিটারি ইউনিফর্ম বানায়, বোতাম বানায়, গুলি বানায়, বিমান বানায়, ফাইটার জেট তৈরি করে, লকহিড মার্টিন, বোয়িং এবং আরো বড় বড় কোম্পানি, তারা এত টাকা বানায় এবং তাদের এত ইনফ্লুয়েন্স। আমেরিকাটা ব্যাপার আছে, আমাদের দেশে বলা হয় ঘুষ, ওখানে বলা হয় লবিং। এই কংগ্রেসম্যানদের তারা ঘুষ দেয়, ঘুষ দিয়ে যুদ্ধের পক্ষে একটা রায় নিয়ে নেয়, ভোটটা করে নেয়। যেহেতু ভিয়েতনামের যুদ্ধে আমেরিকানরা জানতো জিতবে না, কিন্তু যতদিন পারে, আফগানিস্তানও তাই 15 বছর 20 বছর যুদ্ধ চালিয়েছে। লেটেস্ট সার্ভেতে দেখা যাচ্ছে যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবি, আমেরিকার যে মিলিটারি বাজেট প্রায় $1 ট্রিলিয়ন, তার অর্ধেক $500 বিলিয়নেরও বেশি এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সগুলো হাতিয়ে নেয়, খেয়ে ফেলে। যেই জন্য ইরানের একটা ড্রোন, শাহেদ ড্রোন বানাতে খরচ হয় $20,000 থেকে $30,000, এবং তার অ্যান্টিডোট, এই ইন্টারসেপ্টরের দাম হচ্ছে $4 মিলিয়ন। ক্যান ইউ ইমাজিন ওটা কিভাবে ইনফ্লেট করা হয়েছে? যেহেতু আমি আমেরিকায় 11 বছর চাকরি করেছি, যাদের মেডিকেল ইন্স্যুরেন্স নাই, একটা ইনজেকশন কিনবেন, সেই ইনজেকশনের দাম পড়বে আপনার হয়তো $300, $500, আর আবার ইন্স্যুরেন্স থাকলে $5। তার মানে এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর নামে ওই যে হেলথ ডিপার্টমেন্ট যে চুরিটা করে, এই চুরিটা হচ্ছে ভয়ঙ্কর রকমের চুরি। এই চুরি করে আমেরিকার ডিফেন্স বাজেট বাড়ানো হয়েছে, এবং যুদ্ধ মানেই আমেরিকার লাভ। এখন আয়রনি হচ্ছে, যেটা মঞ্জুর আহমদ চৌধুরী সুন্দরভাবে বলেছেন, যে এই যে অয়েল শক 1973 যুদ্ধের পরে, ইসরায়েলের যুদ্ধের তেলের দাম বাড়িয়ে যে আরব রাষ্ট্রগুলো যে পয়সা বানালো, এখন আমেরিকাতে আছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবি, তারা চায় যুদ্ধ দীর্ঘায়িত হোক। রাইটলি আর রংলি ইরানেও একটা লবি সৃষ্টি হয়ে গেছে, সেটা হচ্ছে অয়েল লবি। তারা দেখছে আমেরিকা 1979 থেকে তাদের উপর স্যাংশন দিয়ে রেখেছে, কেউ ইরানের জিনিস কিনলে এই করলে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে না। চীন কিনছে, কিন্তু চীন এত বড়, চীনের কাছে আমেরিকা এত জিনিস কেনে, এত দায়বদ্ধ, যে চীনের বিরুদ্ধে স্যাংশন দিতে পারে না। বাংলাদেশ যদি এখন ইরান থেকে তেল আমদানি করে, দেখবেন বাংলাদেশের উপর আমেরিকা স্যাংশন দিয়ে দেবে। তো স্যাংশনে জড়াজীর্ণ একটা দেশ, তেলের দাম যদি বাড়ে এবং হরমুজ স্ট্রেট এবং হরমুজ যদি বন্ধ রাখা যায়, 5টা গালফ কান্ট্রি, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার অ্যান্ড ইউএই, এই 5টা দেশ এক ফোঁটা তেল এক্সপোর্ট করতে পারবে না। বাজারে যে ওই তেলের যে ডিমান্ড, ইউরোপে বলেন, ইন্ডিয়াতে বলেন, ইন্ডিয়াও প্রচুর তেল আনে এই গালফ স্টেটগুলো থেকে, তো এই মার্কেটটা কার কাছে যাবে? মানে সৌদি আরবের কাছে যাবে, ভেনেজুয়েলার কাছে যাবে, আমেরিকাও কিছু তেল দেবে, কানাডার কাছে যাবে, ইন্দোনেশিয়ার কাছে যাবে, আর ইরানের কাছে যাবে। তো ইরান কেন হঠাৎ করে যুদ্ধ বন্ধ করতে যাবে? তার তো আর কোনো উপায় নেই, যদি তেলে এইটা বন্ধ করে দেওয়া যায়। হরমুজ হচ্ছে তার নিউক্লিয়ার ওয়েপন, এবং তার যে মাউন্টেন জাগ্রস, এবং যেটার নাম ভুলে গিয়েছিলাম, এলবুর্জ এবং জাগ্রস মাউন্টেন তাকে রক্ষা করছে উত্তরে এবং দক্ষিণে, আর মাঝখানে দুটো ডেজার্ট। ফলে ইরানের টেরাইন এত হস্টাইল যে একমাত্র টার্কি দিয়ে আর ইরাক দিয়ে আপনারা ঢুকতে পারেন। এটা ইরাকেরটা হচ্ছে টার্কির থেকে, টার্কি বলে দিয়েছে দোয়ান যে আমরা কোনোভাবে আমাদের ল্যান্ড বা স্পেস ব্যবহার করতে দেব না। তো ইরানের একমাত্র ঢুকতে হলে আপনাকে ঢুকতে হবে ওই হরমুজ স্ট্রেটের ওখান দিয়ে, জাহাজ দিয়ে ঢুকবেন, তারপরে আপনি ওখানে যাবেন, এবং ইরানিয়ানরা যেন ফুল দিয়ে আপনাকে ওয়েলকাম করবে। তাদের যে পরিমাণ মিসাইল এবং যে পরিমাণ আর্টিলারি এবং যে পরিমাণ 3000 মাইন ওরা এখানে ছড়িয়ে রেখেছে, এই মাইন ফিল্ডে ঢোকা মানেই আমেরিকার কোনো জাহাজ কিন্তু ঢুকছে না। এই যে আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ড, আমেরিকার দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার, দে ওয়ার হিট
তারা আঘাতপ্রাপ্ত হয়, ডোবে নাই, ডুবলে তো ইজ্জত বাণিজ্য চলে যেত আমেরিকার। তারা বহুত দূরে মেডিটেরিয়ান ওশানে গিয়ে বসে আছে। সুতরাং এখানে আমেরিকা জানে যে ঢুকতে পারবো না, অন্যদের বলছে তোমরা জাহাজ নিয়ে আসো। কে সুইসাইডাল মুভে যাবে? মানে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবিকে পয়সা বানানোর সুযোগ করার জন্য ব্রিটেন বা অস্ট্রেলিয়ার বা জাপান বা সাউথ কোরিয়ার দায় পড়ে নাই যে তারা এখানে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবিকে তাজা রাখার জন্য তারা যুদ্ধ করে রিস্ক নেবে। নোবডি উইল কাম। সেই জন্য এই যুদ্ধ প্রলম্বিত হবে, এবং যে জন্য যেটা পেজেশকিয়ান, যেটা প্রেসিডেন্ট ম্যাক্রনকে বলে দিয়েছেন যে আমরা যুদ্ধ শুরু করে নেই, তোমরা করেছো। ইটস এ ব্লেসিং ইন ডিসগাইজ ফর ইরান। ইরানের সার্ভাইভালের জন্য যে যে জিনিসপত্রের দাম বেড়েছে, ইনফ্লেশন হয়েছে, আমি মনে করি প্যারাডক্সিক্যালি যদিও মনে হতে পারে, এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় ইরানের ইকোনমিক অবস্থা ভালো হবে। আর ইরান যেটা বলছে যে ইউয়ানে তোমরা কিনতে হবে, ডলার, পেট্রো ডলার না, দ্যাট উড হার্ম আমেরিকা। আমেরিকার শেয়ার মার্কেট, যার যার আমেরিকাতে ইনভেস্টমেন্ট আছে, এগুলো কমে যাবে, নিচের দিকে যাবে। অ্যান্ড ইউয়ানে করা মানেই চীনের লাভ, চীন এটাকে ওয়েলকাম করবে। সো ইউ আর গেটিং চায়না অ্যাজ অ্যান অ্যালাই অটোমেটিক্যালি, দুটো কারণে। চীনকে তেল দিচ্ছে, তেলের দাম যে বেড়েছে সে দামে না, আগের দামে তেল বিক্রি করছে ইরান চীনের কাছে। চীনের পোয়া বড়, চীন যাহা ট্যাঙ্কার নিয়ে যাচ্ছে তেল নিয়ে চলে আসছে। আর Right. আর মনে করেন আবুধাবি বা দুবাই বলেন আর কাতার, বাহরাইন, তারা হাত গুটিয়ে বসে আছে, দোকান বন্ধ, তারা তেলও তুলছে না। তেল তুলে গ্লাট করে কি করবে যদি এক্সপোর্ট করতে না পারে? এক ফোঁটা তেলও করতে পারছে না। সো যুদ্ধ দীর্ঘায়িত হবে, এবং এবং আমার কাছে মনে হয় যুদ্ধ দীর্ঘায়িত হতে দিবে বলে কি মনে হয়। এই যদি সিচুয়েশন হয় তাহলে তো যে কোনো উপায়ে হোক বা উপসাগরীয় দেশগুলি আর যুক্তরাষ্ট্র যেগুলো পায়ে পড়ে হলো যুদ্ধ বন্ধ করার না জন্য না, চেষ্টা করবে। পায়ে পড়ে যুদ্ধে প্রেম নিবেদন, ওই মানবীয়মানের, যুক্তরাষ্ট্র তো অলরেডি সিজ ফায়ারের অফার দিয়েছে, ডিক্লেয়ার তো করেছে। এ তো প্রেম না যে ভুল হয়ে গেছে তুমি মাফ করে দাও, আমি আর তোমার মানে হ্যাঁ, হয় না, ইন্টারন্যাশনাল হয় না। রাইট। তো এখন আমি শেষ কথাটা হচ্ছে, আমেরিকা যতই চেষ্টা করুক, আমেরিকা তো এখন আটকে গেছে আর কয়েক মায়ের ভিতরে। মিলিটারি ইন্ডাস্ট্রি খুশি করার আগে চিন্তা করবে, ভাই ট্রাম্প বলবে যে মিড টার্ম ইলেকশন হবে, সেখানে যদি আমি হেরে যাই তো 2 বছরে আমার অবস্থা কাহিল হয়ে যাবে, রিপাবলিকানরা দেখবে যে নেক্সট ইলেকশন জিততে পারবে না। ফলে আমেরিকার পলিটিক্যাল ইকোনমিক দুটো দিকেই চিন্তা করে তাদের এই যুদ্ধটা বন্ধ করা দরকার। কিন্তু ইরান যদি আপনি পলিটিক্যালি চিন্তা করেন, ইকোনমিক্যালি চিন্তা করেন, যে পরিমাণ ক্ষতি ইরানের করেছে, তারা ইরান বলেছে পুরোটা ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এবং রিটেন তোমাদের পার্লামেন্ট আইন করে বলতে হবে যে যুদ্ধ করবে না, গাজাকে স্বায়ত্ত শাসন দিতে হবে। তো এই এতগুলো টার্মস আমেরিকা কি করে সলভ করবে? কারণ ওই জায়নিস্ট লবি বলবে এটা এটা তুমি কি কি বলছো, আমরা তো গ্রেটার ইসরায়েল বানাতে চাই, আর তুমি এদিকে ইরানের কথা মতো করছো। আমেরিকার তো অনেক দিক দিয়ে কনস্ট্রেন্ট। আমরা বিল গেটস এবং এলন মাস্কের নাম জানি যে এরা খুব পৃথিবীর সবচাইতে বড় লোক। সবচেয়ে বড় লোক হচ্ছে রথচাইল্ড ফ্যামিলি। বিল গেটসদের, এলন মাস্কদের বিলিয়ন অ্যাকাউন্ট করে, 100 বিলিয়ন, 50 বিলিয়ন, 200 বিলিয়ন ডলার আছে। আর এই আপনার ওই রথচাইল্ড ফ্যামিলির ফ্যামিলি, দে কাউন্ট ইন ট্রিলিয়নস। আমেরিকার ব্যাংক, মানে করে বাংলাদেশ ব্যাংক যদি একজন প্রাইভেট ব্যবসায়ীর হাতে তুলে দেয়া হয়, একই অবস্থা আমেরিকাতে হয়েছে, যেটা বাধা দিয়েছিলেন কেনেডি, দিয়ে মারা গেলেন। এখন আমেরিকার যে রাষ্ট্রের যে ব্যাংক, স্টেট ব্যাংক, সেটা কন্ট্রোল করে রথচাইল্ড ফ্যামিলি। কি প্যারাডক্স ব্যাপার! জেলখানাগুলো প্রাইভেটলি কন্ট্রোল করা হয়, যে জন্য আমেরিকা দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি লোক জেল খাটে। কারণ জেলের ভিতরে গেলে যে জেলখানা যারা চালায় তাদের ব্যবসা হোটেলের মতো, যত পায় দিয়ে আসবে তত লাভ, তারা পয়সা বানাচ্ছে। এই জেলখানাটাও প্রাইভেট, ব্যাংকটাও প্রাইভেট, মিলিটারিটা এখনো প্রাইভেট হয় নাই, তবে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবিটাকে ওইটাকে ব্যবহার করে তাদের ব্যক্তিগত সম্পত্তি হিসাবে। আমেরিকান সোলজার মারবে, তাতে তাদের কি, তারা পয়সা বানাবে। সো আমেরিকা বেসিক্যালি, আমার লাস্ট কথা হচ্ছে, আমেরিকা ইজ এ নেশন অফ ক্রিমিনালস অ্যান্ড ক্রিমিনাল অ্যামং নেশনস। ইটস ওয়ার ক্রিমিনালদের দেশ। সাইকোলজিক্যালি সাইকিয়াট্রিস্টরা ভালো বলতে পারবেন আপনি কোন দেশে দেখেন এই ঘটনা। আপনার চাকরি চলে গেছে বা আপনার বউর সঙ্গে গন্ডগোল, আপনি অটোমেটিক রাইফেল নিয়ে একটা বাচ্চাদের স্কুলে ঢুকে বাচ্চাদের হত্যা করতে শুরু করলেন।
এই যে ব্যাপারটা, এটা তো কানাডায় ঘটে না, এটা বাংলাদেশেও ঘটে না, যেখানে এত গরিব। আমেরিকাতেই ঘটে, কদিন পর পরই ঘটে। আমেরিকা, তার মানে এটা নেশন অফ অ্যাবনর্মাল ডিরেঞ্জড পিপল। তারা নর্মাল চিন্তাও করে না। আমি আমেরিকান, কোমরেই বন্দুক আছে। আমি মিলিটারি অফিসারদের সঙ্গে চাকরি করে দেখেছি, এমনি খুবই ভদ্র, কিন্তু ওই ব্যাপারে অ্যারোগেন্সটা তাদের, যে আমরা নাম্বার ওয়ান। রাইট। এই জন্য ধন্যবাদ। যুদ্ধ সহজে শেষ হবে না। রাইট, আপনাকে অনেক ধন্যবাদ। জি।